আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকের ক্লাসে আমরা ফাইনালি অধ্যায় 6 কোর্সটি শুরু করতে যাচ্ছি এবং তা হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই অধ্যায়টা স্টুডেন্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তার কারণটা হলো বোর্ড পরীক্ষায় এখান থেকে কমপ্লিট এক সেট প্রশ্ন দেখা যায় এবং বিপুল পরিমাণ নৈবিত্তিক এখান থেকে আসে। তার থেকেও বড় কথা হলো প্রায় সময় এক সেট প্রশ্ন সাথে অন্যান্য সেটের প্রশ্নের কক্ষতেও এই অধ্যায়ের প্রশ্ন দেখা যায়। তার মানে চিন্তা করে দেখো কত বেশি ইম্পর্টেন্ট এটা। আর কলেজের কথা যদি তুমি বলতে চাও, কলেজের পরীক্ষায় এক সেট এবং মাঝে মাঝে 2 সেট প্রশ্ন এখান থেকে আসেই। তাহলে চিন্তা করো এই অধ্যায়টা তোমাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট। আমি আমার স্টুডেন্টদের সবসময় বলি যে এই অধ্যায়টা হলো তোমাদের জন্য একটা গুপ্তধনের মতো। তার কারণটা কি জানো? যারা একটু ভালো স্টুডেন্ট তারা কিন্তু এই অধ্যায়টা পড়তে অনেক আনন্দ বোধ করে। তার কারণটা হলো খুব সুন্দরভাবে এই অধ্যায় থেকে তারা সকল কিছু শিখতে পারে। এবং যারা দুর্বল স্টুডেন্ট তারা তো আরো বেশি আনন্দ পায়। তার কারণটা হলো যে যদি সঠিক গাইডলাইনে এই অধ্যায়টা পড়ানো যায় তাহলে এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক হয়ে ওঠে প্রচন্ড মজাদার এবং বোধগম্য, মানে খুব সহজে বোঝা যায়। ঠিক আছে? তো এই যে খুব সহজে তুমি বুঝতে পারলা, খুব সহজে তুমি শিখতে পারলা, তার থেকে বড় কথা হলো এইটা যদি তুমি প্রশ্নের অ্যান্সার করো, বেশি লিখতে হয় না, খুব অল্প লেখার মাধ্যমে তুমি এখান থেকে পরিপূর্ণ 10 মার্কটা একবার উঠে নিয়ে আসতে পারবা। তার মানে তুমি চিন্তা করে দেখো, একবারে সহজে তুমি শিখতেও পারতেছো, আবার বোর্ড পরীক্ষা থেকে শুরু করে তোমার কলেজের পরীক্ষায় যখন অ্যান্সার করবা, অতিরিক্ত বৃহৎ আলোচনা বলে এখানে কিছু নাই, অতিরিক্ত কঠিন বলেও তেমন এখানে কিছু নাই। তুমি খুব সুন্দর করে এখান থেকে পরিপূর্ণ 10 মার্কটা উঠে নিয়ে আসতে পারবা যদি তুমি সঠিক গাইডলাইনে পড়ো। এবং আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যে ইনশাআল্লাহ আমি তোমার জন্য খুব সুন্দর একটা গাইডলাইন রাখছি এই অধ্যায়ের। তুমি যদি আমার সাথে একবারে প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো মেনে সুন্দর করে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, তোমার এই অধ্যায়ে আর কোনো রকম টেনশন থাকবে না এই অধ্যায় নিয়ে। এবং অধ্যায় 4 এবং 5-এর চাইতে বা 3.2 এর চাইতে এই অধ্যায়টা তোমার কাছে এত সহজ লাগবে যে এটা কল্পনারও বাইরে। এবং এর জন্য অবশ্যই তোমাকে আমার গাইডলাইনে একবারে প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত ক্লাসগুলো করতে হবে। তোমাকে আগেই আমি একটা জিনিস বলে রাখতে চাই যে এই অধ্যায়েও কিন্তু আমরা নতুন একটা ভাষা শিখবো। যেমন অধ্যায় 4-এ তুমি HTML শিখছো, অধ্যায় 5-এ তুমি শিখছো সি প্রোগ্রাম। আমরা এই অধ্যায়ে একটা নতুন ভাষা শিখবো যার নাম হলো SQL বা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এবং আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে এই ভাষাটাও এতটা সুন্দরভাবে শেখাবো যে তুমি একবারে বেসিক থেকে একবারে অ্যাডভান্স লেভেলে তুমি পরিপূর্ণ বস হয়ে যাবে। তোমাদের বোর্ড সিলেবাসের আদলে এবং স্বনামধ্য যে সকল রাইটারের বই আছে তার আদলে এবং আমার এক্সপিরিয়েন্স থেকে তোমরা খুবই সুন্দর একটা কোর্স পেতে যাচ্ছ, তার পরিপূর্ণ নিশ্চয়তা দিচ্ছি। সবার প্রথমে আমি তোমাকে এই অধ্যায়ের টপিকগুলো একবারে বেসিক থেকে শুরু করে একবারে তোমার অ্যাডভান্স লেভেলে যে টপিকগুলো আছে পর্যায়ক্রমে আস্তে আস্তে পড়ায় শেষ করব টপিকগুলো ধরে। তার ভিতরে তোমার যখন SQLটা আসবে, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজটা আসবে, ওইটাও আমি তোমাকে একবারে বেসিক থেকে শুরু করে একবারে কমপ্লিট করায় দিব অ্যাডভান্স লেভেল পর্যন্ত। যারা আমার অন্যান্য কোর্স করছো তারা জানোই যে কিভাবে কত সুন্দর করে আমি এটা সাজাই। তো ওইভাবে এটা আমি সাজাই টপিকগুলো শেষ করব। তার পরবর্তীতে আমাদের বোর্ড সলভ আসবে, প্রয়োজন সাপেক্ষে আমি তোমাকে প্র্যাকটিক্যাল দেখাবো, তারপরে MCQ ক্লাস আসবে। এইভাবে আমরা অধ্যায়টা শেষ করব। তো তোমার প্রতি আমার অনুরোধ রইবে অবশ্যই তুমি কোনো ক্লাস ব্রেক করবা না, অবশ্যই সিরিয়াল মেনে দেখবা এবং অবশ্যই প্রত্যেকটা ক্লাস খাতা কলম নিয়ে নোট করতে হবে। আর আজকে এই প্রথম ক্লাসে তুমি একটা প্রাথমিক ধারণা পাবে এবং আমি তোমাকে আগে বলে দিচ্ছি যে আমরা এই ক্লাসে এই টপিকগুলো শেষ করব এবং এইখানে এমন কিছু জিনিস আমরা শিখবো যে জিনিসগুলো ভবিষ্যতে আমাদের অনেক দরকার পড়বে। ভবিষ্যতে যখন আমরা 3 বা 4 মার্কের প্রশ্ন সমাধান করব এখানকার অনেকগুলো শব্দ, এখানকার অনেকগুলো কনসেপ্ট দরকার পড়বে। তার জন্য প্রথম এই ক্লাসটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। যদি এইখানে তুমি ভালোভাবে আয়ত্ত করতে না পারো তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের ওই ধরনের বড় প্রশ্নগুলো ধরতে বা বড় টপিকগুলো পড়তে একটু সমস্যা হবে। এই জন্য আজকের ক্লাসটা অবশ্যই খুবই মনোযোগ দিয়ে করতে হবে। চলো তাহলে শুরু করা যাক। আমাদের এই অধ্যায়ের মূল যে কনসেপ্টটা সেটা হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবং একটা মজার ব্যাপার হলো আমরা প্রতিনিয়তই কোনো না কোনোভাবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে কানেক্টেড অবস্থায় আছি। তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে তুমি যদি যে কোনো জায়গার কথা বলো, তুমি যদি তোমার ফেসবুকের কথা বলো বা কোনো জায়গায় রেজিস্ট্রেশনের কথা বলো, অথবা তুমি যদি বলো যে ভোটার তালিকার কথা যদি বলো, তো যে কোনো সেক্টরের কথাই বলো না কেন স্যার, তোমার তথ্যগুলো বা আমাদের তথ্যগুলো বা তথ্যভিত্তিকভাবে আমরা কোনো না কোনোভাবে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে জড়িত। তো এই জিনিসটা কিন্তু আমরা প্রতিনিয়ত শুনি কিন্তু আমরা কনসেপ্টটা ক্লিয়ার না। তো আমরা ওই জিনিসটাই আস্তে আস্তে ক্লিয়ার হব আজকে থেকে। তো এখন কথা হলো এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা পড়ার জন্য আমাদের সবার প্রথমে একবারে বেসিক কনসেপ্ট থেকে আমাদের শুরু করতে হবে এবং সেটা হলো ডেটা কি।
সবার প্রথমে ডেটা এবং ইনফরমেশন বলতে আমরা কি বুঝি এটা সম্পর্কে আগে ক্লিয়ার একটা ধারণা নিব। তো আমি সরাসরি সংজ্ঞা পড়াবো না, আগে একটু বুঝাই, নাহলে তুমি কিছু বুঝতে পারবে না। তো ডেটা এবং ইনফরমেশন, আমরা অনেকেই ভুল একটা ধারণা নিয়ে থাকতাম যে ডেটা আর ইনফরমেশন মনে হয় একই জিনিস। আসলে এই দুটো কিন্তু একই জিনিস না, একটু ধারণার ভিতরে তফাৎ আছে। তো সেটা হলো কি, ডেটা ডেটা বলতে যেটা বাংলায় বোঝায় সেটা হলো উপাত্ত, আর ইনফরমেশন বলতে বোঝায় হলো তোমার তথ্য। ডেটাটা কি ভালো করে বুঝো। ডেটার ভিতরে যে কোনো কিছু থাকতে পারে, তোমার কোনো অক্ষর থাকতে পারে, তোমার কোনো নাম্বার থাকতে পারে, তারপরে তোমার ইংরেজি অ্যালফাবেট থাকতে পারে, তারপরে কোনো একক শব্দ থাকতে পারে, অথবা তোমার যে কোনো ছবিও ডেটা হিসেবে কাজ করতে পারে। এখন কথা হলো, এই ডেটা আর তথ্যের ভিতরে মেইন তফাৎটা কি, আমি একটা উদাহরণ দিই তাহলে তুমি ভালো মতো বুঝতে পারবা। মনে করো আমি তোমাকে বললাম যে, জাস্ট আমি তোমাকে একটা উদাহরণ দিতেছি, হ্যাঁ, যে আমি এখানে লিখলাম যে এক, তারপর লিখলাম নাম। একটু খেয়াল রেখো, আমি একটু আলাদা করে দিচ্ছি যে এটা একটা উদাহরণ লিখতেছে, হ্যাঁ। তাহলে এক লিখলাম, তারপরে কি দিলাম, নাম দিলাম, তারপর লিখলাম রাতুল লিখলাম, তারপরে তোমার দিলাম যে রোল, তোমার রোল লিখলাম, তারপরে তোমার লিখলাম ব্রি, এবং তারপরে লিখলাম গ্রুপ। তো এই যে আমি তোমাকে কিছু জিনিস এখানে লিখে দিলাম, এখানে এক, নাম, রাতুল, রোল, বি, গ্রুপ, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এক একটা ডেটা। ঠিক আছে, এখানে এগুলো সবই হলো ডেটা। কারণ আমি তোমাকে একটু আগে বলছি ডেটা যে কোনো কিছু হইতে পারে, কোনো অক্ষর হইতে পারে, কোনো একক শব্দ হইতে পারে, কোনো বর্ণ হইতে পারে, কোনো নাম্বার হইতে পারে, কোনো ছবি হইতে পারে। তাহলে আমি তোমাকে যেই কথা বলছি সেই তুলনায় কিন্তু এগুলো সবই কিন্তু কি ডেটা। ঠিক আছে, তো এখন কথা হলো, ডেটা যদি এগুলো হয় তাহলে ইনফরমেশনটা কি। ইনফরমেশনটা কি আগে তুমি একটু শোনো, তাহলে বুঝতে পারবা। ইনফরমেশন হলো এই জিনিসটাকেই, এই সেম জিনিসটাকে যখন আমি একটু তোমার গুছায় লিখবো, ঠিক আছে, মানে প্রসেস করে লিখবো। তাহলে প্রসেস করে লিখলে কি হয়, ধরো তুমি তখন লিখবে কি, যে যদি এখান থেকে বোধগম্য কিছু আনতে চাও তাহলে তুমি লিখবে যে নাম হলো কি, নাম হলো রাতুল, রাতুল হলো নাম, ঠিক আছে। তোমার রোল কত ওর, রোল দিলা তুমি কত এক, এবং গ্রুপ কি তার, গ্রুপ হলো বি। তো এই যে তুমি এইখানে যে লেখাটা লিখলা, ভালো করে বুঝো। এখন আমি যে লিখলাম যে লেখাটা, এইটা যদি তুমি কাউকে দাও, সে কিন্তু অনায়াসে খুব সুন্দর একটা ধারণা এখান থেকে পাবে যে একটা রাতুল নামের ছেলে, তার রোল হলো এক এবং গ্রুপ হলো তার বি। তাহলে এই যে তুমি সহজ আর সুন্দর একটা ধারণা পেলে, এইটা হলো ইনফরমেশন। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি তথ্য বা ইনফরমেশন। এটা হলো আমাদের তথ্য বা ইনফরমেশন, ওকে। আর এই যে তোমার এলোমেলো অগোছালো লাগতেছে, এগুলো হলো আমাদের ডেটা। তার মানে ভালো করে বুঝে আসছে ডেটাটা কি। ডেটাটা তাহলে যে কোনো কিছুই হইতে পারে, ওটা আমাদের কাছে অগোছালো মনে হতে পারে, ওইখান থেকে আমরা কোনো না কোনো ধারণা লাভ করতেও পারি, নাও করতে পারি। ঠিক আছে, তাহলে যে কোনো জিনিসে কি হতে পারে, ডেটা হইতে পারে। কিন্তু তথ্য কিন্তু যে কোনো জিনিস হইতে পারবে না। তথ্য হইতে গেলে বা ইনফরমেশন হইতে গেলে অবশ্যই সেখান থেকে আমাকে একটা ক্লিয়ার ধারণা পেতে হবে যে ওইখানে কি বোঝানো হচ্ছে। তাহলে এখানে যে নাম, রাতুল, রোল এক, গ্রুপ বি, এখান থেকে কিন্তু আমি একটা পরিষ্কার ধারণা লাভ করতে পারি। তাহলে এইটাকে আমি বলতে পারবো হলো তথ্য। তাহলে এই হলো আমাদের মেইন কনসেপ্ট ডেটা এবং তথ্যের ভিতরে। তাহলে এইবার যদি আমি তোমাকে সংজ্ঞাটা পড়াই তাহলে তুমি বুঝতে পারবা। ডেটা, ডেটা শব্দটি ল্যাটিন শব্দ ডেটাম এর বহুবচন। ডেটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান, তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশসমূহ হচ্ছে ডেটা বা উপাত্ত। তার মানে সহজ করে বুঝো, এই যে তথ্যের মধ্যে, ঠিক আছে, তথ্যের মধ্যে যে আমাদের কি থাকে, অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশসমূহই হচ্ছে ডেটা বা উপাত্ত। তাহলে এটা ক্ষুদ্রতম অংশকে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো আছে, এগুলাই হলো আমার ডেটা। আর এগুলাই একসাথে প্রসেস হওয়ার পরে কি হয়, আমার তথ্য হয়। ঠিক আছে, তাহলে এক কথা যদি বলতে চাও যে ডেটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক, তাহলে ডেটাটা আসলে কি, এই যে ডেটা, এই ডেটাগুলো আসলে কি একটা তথ্যের ক্ষুদ্রতম একক। ঠিক আছে, এই যে ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম এককগুলাই হলো আমার কি, এই ডেটাগুলা। এই জন্য ডেটা আর ইনফরমেশনটাকে আমি তোমাকে একসাথে বোঝানোর চেষ্টা করতেছিলাম, নাহলে তুমি বুঝতে পারতা না। ঠিক আছে, তাহলে তুমি ডেটার উদাহরণ হিসেবে কি দিতে পারো, তোমার এখানে দেখো আমি লিখে দিছি যে উদাহরণ হিসেবে তুমি বলতে পারো ডেটা বিভিন্ন ভাষার প্রতীক, যেমন সরেয়, সরেয়া, ক খ, গ ঘ, এগুলো সবগুলো। তারপরে তোমার 1 2 3 1 2 3 4 যা সংখ্যা আছে এগুলো। তারপরে তোমার 1 2 3 4, এক কথা হলো সংখ্যাগুলো। তারপরে তোমার এবিসিডিও হইতে পারে। তারপর কোনো চিহ্ন, তারপরে তোমার একক শব্দ, তারপরে কোনো ছবিও ডেটা হিসেবে তুমি বলতে পারো। ঠিক আছে, তো এটা হলো তার উদাহরণ। আর এই ডেটা সাধারণত 3 প্রকার, ভালো করে শুনবে। প্রথমত হলো নিউমেরিক ডেটা,
তারপরে হলো নন নিউমেরিক ডেটা, তারপর হলো বুলিয়ান ডেটা। নিউমেরিক ডেটা এটা বলতে কি বোঝায়? এটা হলো শুধুমাত্র সংখ্যা, ভালো করে বুঝো। নিউমেরিক ডেটা হলো শুধুমাত্র সংখ্যা, যে কোনো প্রকার সংখ্যা হলে ওইটাকে আমরা বলবো নিউমেরিক ডেটা। এখানে তোমার পূর্ণ সংখ্যাও থাকতে পারে, এখানে তোমার ভগ্নাংশও থাকতে পারে, বা যেটাকে তোমরা বলো ইন্টিজার বা ফ্লয়েড, ঠিক আছে, ফ্লয়েড সংখ্যা। আর এরপরে হলো নন নিউমেরিক ডেটা। নন নিউমেরিক তার মানে কি? যেটা নাম্বার না। তাহলে এরকম ডেটাগুলো কি? এরকম ওই যে তুমি উদাহরণে দেখলা আমাদের ক খ আছে, এবিসিডি আছে, এরকম যে বিভিন্ন প্রকার চিহ্নগুলো আছে, সহজ কথা হলো যেগুলো নাম্বার না। এখানে তোমার থাকতে পারে হলো কি, এখানে থাকতে পারে ক্যারেক্টার, মানে যেগুলোকে আমরা বর্ণ বলি। তারপর থাকতে পারে হলো শব্দ, বা যেটাকে আমরা স্ট্রিং বলি। তারপরে তোমার থাকতে পারে কোনো ছবি বা কোনো অবজেক্ট। এই ধরনের জিনিসগুলোকে আমরা বলতে পারি নন নিউমেরিক ডেটা। আর এরপরে যেটা আছে বুলিয়ান ডেটা। এটা কিন্তু তোমরা জানো বুলিয়ান ডেটা মানে কি? যেই ধরনের ডেটাগুলো হবে হয় সত্য না হয় মিথ্যা, অথবা শূন্য অথবা ওয়ান, অথবা হ্যাঁ অথবা না, এই ধরনের যে ডেটাগুলো হবে তাদেরকে আমরা বলি বুলিয়ান ডেটা। এই হলো টোটাল 3টা প্রকার। এরপরে তুমি দেখো যে ইনফরমেশনটা কি। তাহলে ইনফরমেশনটা কি? ইনফরমেশনটা কি সেটা হলো এই ডেটাগুলোকে আমরা কি করছি, ডেটাগুলোকে প্রক্রিয়া করার মাধ্যমে যখন অর্থপূর্ণ কিছু পাইছি, ওইটাই হলো আমাদের তথ্য বা ইনফরমেশন। তাহলে দেখো তো ওইটা এখানে লেখা আছে কিনা। দেখো ইনফরমেশনের সংজ্ঞাটা কি? এক বা একাধিক ডেটা প্রক্রিয়াকরণের পর যে অর্থপূর্ণ ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বা ইনফরমেশন বলে। তাহলে কত সহজ একটা জিনিস। তাহলে তুমি যদি তথ্য বা ইনফরমেশনের ক্লিয়ার একটা উদাহরণ দিতে চাও তাহলে এখানে দিতে পারো। দেখো উদাহরণস্বরূপ আমি বলছি যে ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা একটা পরিপূর্ণ একটা উদাহরণ, ঠিক আছে। তো উদাহরণ হিসেবে আমি যেখান থেকে তোমার কি হয়, যেখান থেকে আমি পরিপূর্ণ একটা ধারণা বা পরিপূর্ণ একটা অর্থ পাই, সেরকম জিনিসই তো আমি বলবো। তোমাকে উদাহরণ দিচ্ছি এটার আমি ইনফরমেশন। যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা যদি আমি বলতাম রাজধানী বাংলাদেশ ঢাকা, এটা বললে তুমি কি বুঝতা? কিছুই বুঝতা না, ঠিক আছে, বা একটা অগোছলা মনে হইতো। তাহলে ওইটাকে প্রসেস করে ঢাকা বাংলাদেশের রাজধানী যখন বলছি তুমি বুঝতে পারতেছো। তাহলে এরকম অর্থপূর্ণ যেই মানে ফলাফলটা আছে, ওইটাই হলো আমার কি, ওইটাই হলো আমাদের তথ্য বা ইনফরমেশন। তাহলে এরকম ভাবে আমি একজন ছাত্র বা যে কোনো জিনিস বোধগম্য, যে কোনো জিনিসে কি হতে পারে, এই বোধগম্য তোমার মানে ততোধিক ডেটা দিয়ে তৈরি বোধগম্য যে কোনো জিনিসই আমার ইনফরমেশন হতে পারে। তো চার্ট আকারেও থাকতে পারে, এটা টেবিল আকারেও থাকতে পারে। যেমন আমি এখানে তোমার একটা টেবিল বা চার্ট আকারে একটা ছোট্ট একটা তোমার তথ্য বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো এখানেও আমি তোমাকে এটা বুঝাইছি, দেখো যেমন দিয়ে নাম রাতুল, বয়স 18, গ্রুপ বি, রোল 05। তো এটা দিয়েও কিন্তু আমরা একটা পরিপূর্ণ তথ্য বুঝতে পারতেছি একটা স্টুডেন্ট বা একজনের ব্যাপারে। তো এটাও তুমি একটা ইনফরমেশন বা তথ্য তুমি বলতে পারো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি ডেটাটা কি এবং ইনফরমেশন কি, এবং এটাও বুঝতে পারলাম যে ডেটা প্রসেস হয়েই ইনফরমেশন তৈরি হয়। তাহলে তোমাকে যদি এখন কেউ বলে ডেটা আর ইনফরমেশনের ভিতরে কয়েকটা পার্থক্য লিখে দেখো, মার্কের জন্য যদি চলে আসে, তাহলে তুমি কিন্তু এখান থেকে যে কোনো কয়েকটা পয়েন্ট তুমি ব্যবহার করতে পারো। তাহলে দেখো এখানে 1 নম্বর বলছে কি যে ডেটা হলো তথ্যের ক্ষুদ্রতম একক, আর ইনফরমেশনে কি এক বা একাধিক ডেটা প্রক্রিয়াকরণের পর যে অর্থপূর্ণ ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বলে। 2 নম্বরে বলছে কি ডেটা সবসময় অর্থপূর্ণ নাও হতে পারে, আর তথ্য সবসময় কি হয়, অর্থপূর্ণ হয়। 3 নম্বরে ডেটা সরাসরি ব্যবহার করা যায় না, কারণ এটা বোঝা যায় না কিছু। আর তথ্যে কি, তথ্য সরাসরি ব্যবহার করা যায়। 4 নম্বরে বলছে কি সকল ডেটাই তথ্য নয়, আর সকল তথ্যই হলো ডেটা। সকল তথ্যই ডেটা, কারণ সকল তথ্যের ভিতরে একক হিসাবে কি থাকে, ডেটা থাকে। 5 নম্বরে কি, 5 নম্বরে হলো তোমার উপাত্ত বা ডেটা সাধারণত সাজানো থাকে না, ঠিক আছে। আর তথ্য সবসময় কি থাকে, সাজানো থাকে। 6 নম্বরে বলছে হলো ডেটা থেকে কোনো বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যায় না, তথ্য থেকে কোনো বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যায়। 7 নম্বরে হলো ডেটা প্রসেসের পূর্বের অবস্থা, ডেটা হলো প্রসেসের পূর্বের অবস্থা, আর তথ্য হলো প্রসেসের পরের অবস্থা, যেটা তোমাকে বোঝানো হয়েছে। এবং 8 নম্বরটা কি, 8 নম্বর হলো ডেটা হচ্ছে একটা একক ধারণা। এখানে একক 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 করে বলি, বারবার বলছি যে এটা হলো কি তথ্যের ক্ষুদ্রতম একক, এই টাইপের শব্দ বলছে, এটা হলো একক ধারণা। আর তোমার তথ্য হচ্ছে কি, তথ্য হলো একটা সমন্বিত ধারণা, ঠিক আছে। এটা একটা কি সমন্বিত ধারণা, যে একাধিক বা এক বা একাধিক ডেটা সমন্বিত আকারে যদি কোনো পরিপূর্ণ কি হয়, পরিপূর্ণ বোধগম্য কিছু প্রকাশ করে, তাহলে ওইটাকে আমরা কি বলি, ওইটাকে আমরা বলি হলো তথ্য। তাহলে তথ্যটা হলো একটা সমন্বিত ধারণা। আচ্ছা, এখন আমরা ফাইনালি বোঝার চেষ্টা করব হলো ডেটাবেসটা কি, ঠিক আছে। দেখো ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত, আর বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। অর্থাৎ
পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেস। তুমি কিন্তু এটা খুব সুন্দর একটা সংজ্ঞা হিসেবেও ব্যবহার করতে পারো। তো এখানে একটা জিনিস আছে যেটা ভালো করে বুঝতে হয়, সেটা হলো ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত, আর বেস শব্দের অর্থ যদি সমাবেশ বলি তাহলে তো আমি বলতে পারতাম যে ডেটা সমাবেশকে আমরা ডেটাবেস বলতে পারি। কিন্তু এখানে এই শব্দটা কেন আসলো, পরস্পর সম্পর্কযুক্ত শব্দটা কেন আসছে, এটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে ভালো মতো। মনে করো এখানে তোমাকে আমি বলেই দিছি যে ডেটাবেসটা আসলে কি, যে এই যে ডেটার যে সমাবেশ এটা কি আকারে থাকবে, টেবিল বা ফাইলের সমষ্টি আকারে, হ্যাঁ, মানে টেবিল আকারে। ভালো করে বুঝো, তুমি কিন্তু ডেটাবেস বলতে এমনি তো দৈনন্দিন জীবনে অনেক কিছু শোনো যে একটা টেবিলের ভিতরে তোমাদের সকল তথ্য আছে, ওইটাই তোমার ডেটাবেস সংরক্ষণ করে রাখা হয়েছে, এরকম অনেক কিছু তোমরা শোনো যেটা সম্পর্কে আমরা আরো ধারণা নিব। তো মনে করো একটা টেবিলের ভিতরে, তোমাদের স্কুলের স্কুলের টেবিলের ভিতরে তোমাদের স্টুডেন্টদের সকলের তথ্য রাখা হয়েছে। আরো একটা টেবিল থাকতে পারে যেখানে তোমাদের সকল শিক্ষকের তথ্যগুলো রাখা হয়েছে। তাহলে এই যে একটা স্কুলের ডেটাবেস যখন তুমি তৈরি করতেছো ওইটা টেবিলের ভিতরে, ওইটা তাহলে ডেটাবেসের ভিতরে কি থাকে, টেবিল বা ফাইল থাকে, সহজ কথা। তো আমি টেবিল নিয়েই আগাবো, তার কারণটা হলো যে আমরা ভবিষ্যতে টেবিল নিয়ে পড়বো, হ্যাঁ। তাহলে ডেটাবেসের আমি একটা রূপের কথা বললাম, কি মূল রূপটা কি, যে একটা টেবিল, টেবিলের ভিতর কি রাখতেছি, তথ্য রাখতেছি, মনে করো, ঠিক আছে, মনে করো। তাহলে তোমার স্কুলের যে ডেটাবেসটা ওইখানে আমরা কি রাখতেছি, ওইখানে স্টুডেন্টদের তথ্য রাখতে পারি একটা টেবিলের ভিতরে, আরেকটা টেবিলের ভিতরে রাখতে পারি হলো শিক্ষকদের যে তথ্যগুলো আছে। তাহলে পরস্পর সম্পর্কযুক্ত কেন, পরস্পর সম্পর্কযুক্ত হলো যে তুমি যে স্কুলের যেই স্টুডেন্টদের টেবিলটা তৈরি করছো ওই টেবিলের ভিতর তো তুমি শুধু স্টুডেন্টদেরই কি রাখবা, তথ্য রাখবা, তুমি তো ওইখানে হঠাৎ করে তুমি কোনো ক্রিকেট খেলোয়াড় বা ফুটবল খেলোয়াড়ের তথ্য তো রাখবা না, তাই না, যে স্টুডেন্ট 50টা রাখছো এবার একটা ফুটবল খেলোয়াড়ের নাম লেখা তার তথ্যগুলো রেখে দিই, এরকম কি হয় না। তার মানে পরস্পর সম্পর্কযুক্ত স্যার, তার মানে এইখানে আমরা বুঝতে পারলাম যে পরস্পর সম্পর্কযুক্ত মানে কি, সেটা হলো তাহলে কোনো ডেটাবেসের ভিতরে বা কোনো ডেটাবেসের টেবিলের ভিতরে যে তথ্যগুলো রাখবো এগুলা কি হবে, পরস্পর সম্পর্কযুক্ত। অর্থাৎ স্টুডেন্ট টেবিল হলে সবাই ওখানে স্টুডেন্টের তথ্যগুলোই থাকবে, টিচার যদি হয় তাহলে সব ওইখানে টিচারের গুলোই থাকবে। আবার যদি তুমি কোনো ফুটবল খেলোয়াড়ের ডেটাবেস তৈরি করো তাহলে ওইখানে সব ফুটবল খেলোয়াড়ের যাবতীয় তথ্যগুলোই থাকবে, ওইখানে আবার স্টুডেন্টের তথ্য প্রবেশ করবে না। তাহলে পরস্পর সম্পর্কযুক্ত তথ্যগুলো কিসে থাকে, ডেটাবেসের ভিতরে থাকে বা টেবিলের ভিতরে থাকে, এই জন্য আমাদের এখানে এই শব্দটা আসছে। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞাটা ক্লিয়ার হলাম কি, যে ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত, বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ, অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টিকে আমরা বলি ডেটাবেস। তার মানে এখানে প্রচুর পরিমাণে কি থাকবে, এখানে টেবিল বা ফাইলের ভিতরে প্রচুর পরিমাণে আমাদের তথ্য থাকবে, এবং কোন ধরনের তথ্য, পরস্পর সম্পর্কযুক্ত তথ্য, যেটা আমরা আরেকটু সামনে আরো ক্লিয়ার হব। তাহলে এই যে তোমাকে ডেটাবেসের কথাটা বললাম, এই ডেটাবেসের ভিতরে কি আছে, টেবিল থাকে অথবা ফাইল থাকে যেখানে প্রচুর পরিমাণে তোমার ডেটা কি থাকে, স্টোর থাকে, সংরক্ষণ থাকে বা সংরক্ষণ করি আমরা। কোন উদ্দেশ্যে, কেন এবং কি কি সুবিধা নেই সেটা আমরা পরবর্তীতে জানবো। তা আপাতত যেটা জানবো সেটা হলো এই যে ডেটাবেসের কথাটা বললাম, এই ডেটাবেস সাধারণত দুই প্রকার হয়, ঠিক আছে। তো একটা হলো সাধারণ, যেটাকে আমরা বলি জেনারেল ডেটাবেস, আর একটা হলো রিলেশনাল ডেটাবেস। তো একটা কথা মাথায় রাখো যে আমি এখানে যতটুকু বলতেছি এইটা হলো একবারে প্রাথমিক ধারণা, এবং যতটুকু বলতেছি এটাই তোমাদের জন্য এনাফ, এটার অতিরিক্ত তোমার আর লাগবে না, ঠিক আছে। যেটা যতটুকু দরকার অতটুকু তুমি ইনশাল্লাহ এখানে পাবা। তাহলে যতটুকু বলা যায় একবার অল্পতে, কারণ এটা তোমাদের জন্য একবারে প্রাথমিক ধারণা। তাহলে জেনারেল ডেটাবেসটা কি, জেনারেল ডেটাবেসটা হলো যে মনে করো একটা টেবিল, তুমি তোমার স্কুলের জন্য একটা টেবিল মানে ডেটাবেস করতেছো, ঠিক আছে। এই টেবিলের ভিতরে এই টেবিলের ভিতরে তুমি তোমার স্কুলের যত স্টুডেন্ট আছে, ঠিক আছে, আরো নিচে মনে করো অনেক ঘর আছে, তো এইখানে তোমার যত স্টুডেন্ট আছে, যে এটা অল স্টুডেন্ট, একবারে অল স্টুডেন্টের টেবিল, এটা দিয়ে তুমি এইখানে যত স্টুডেন্ট আছে তোমার স্কুলে 1000 জন স্টুডেন্ট, সকলের তথ্য মনে করো তুমি এখানে লেখলা, নাম লেখলা, রোল লেখলা, তাদের ফোন নাম্বার, অ্যাড্রেস ট্যাড্রেস দিয়ে লেখলা, জাস্ট আমি এর উপকথে দেখাচ্ছি। তাহলে এই যে একটা টেবিল, এটার ভিতর শুধু তথ্যটা তুমি স্টোর করছো, আর কোনো কাজ নাই, এটাই তোমার একটা জেনারেল ডেটাবেস, অর্থাৎ যার শুধু একটা টেবিল, এর ভিতরে শুধু তথ্যগুলো আমরা সংরক্ষণ করে রাখছি, আর কোনো কাজ নাই। এরকম তুমি একটা টেবিল তৈরি করতে পারো যেখানে শিক্ষকের সকল তথ্যগুলো রাখতে পারো। তাহলে এই যে একটা একটা করে টেবিল যেখানে শুধু তথ্য স্টোর করে রাখা হচ্ছে, তাহলে ওইটাকে আমরা বলি জেনারেল বা সাধারণ একটা ডেটাবেস, যেখানে আমরা একটা টেবিলের ভিতরে আমরা একই পরস্পর সম্পর্কযুক্ত তথ্যগুলা আমরা কি করে রাখি, স্টোর করে রাখি, ঠিক আছে। এরপরে আসা হলো রিলেশনাল ডেটাবেস। রিলেশনাল ডেটাবেসটা তাহলে কি, রিলেশনাল ডেটাবেসটা হলো যে মনে করো তুমি তোমার ওই স্কুলের বা কলেজের সকল স্টুডেন্টের জন্য একটা টেবিল তৈরি করছো, এইবার আরো একটা টেবিল তৈরি করছো, যে টেবিলের ভিতরে তুমি
ওই স্টুডেন্টগুলোর তথ্য রাখছো যারা খেলাধুলায় অংশগ্রহণ করে, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, ঠিক আছে, সবসময় অংশগ্রহণ করে, এরকম এরকম মনে করো 100 জন তুমি রাখছো। আর এইখানে কয়জন আছে? মনে করো 1000 জন আছে। ভালো করে বুঝছো। তাহলে এই যে 100 জন, এরা কি এই টেবিলের ছিল না? অবশ্যই, কারণ আগে এইটা কি অল স্টুডেন্ট, সকল স্টুডেন্টের টেবিল। এইখানে যারা আছে ওরাও তো এইখানে আছে, কারণ ওরা তো আগে তোমার প্রতিষ্ঠানের সকল স্টুডেন্টের ভিতরে পড়ে। তারপরে ওদেরকে নিয়ে তুমি আবার কি করছো, আলাদা একটা টেবিল তৈরি করছো যে ভাই এই ক্লাসের এই আইডি স্টুডেন্টগুলা প্রতি বছর খেলাধুলা অংশগ্রহণ করে, জাস্ট কথার কথা তোমাকে বোঝানোর জন্য। তাহলে এই যে একটা টেবিলের সাথে এই টেবিলে কিন্তু একটা সম্পর্ক আছে। কেন? কারণ এইখানকার যে স্টুডেন্টগুলো আছে সেই স্টুডেন্টরা কিন্তু এই টেবিলেও বিরাজ করে বা এই টেবিলেও তারা আছে, তাদের আইডি নাম্বারগুলো কিন্তু এই টেবিলেও আছে। তাদের যেই আইডি নাম্বার, আইডি কার্ডের যে নাম্বারটা বা তুমি যেটা দিয়ে ইউনিকলি স্টুডেন্টকে আইডেন্টিফাই করবা, এরকম নাম্বারগুলো কিন্তু এই টেবিলেও আছে। তাহলে এই টেবিল আর এই টেবিলের ভিতর কিন্তু কোনোভাবে কানেকশন আছে। তো এই যে কানেকশনটা, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকেই আমরা বলি রিলেশনাল ডেটাবেস। এই যে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের যে একটা সম্পর্কের কথা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, এই ধরনের ডেটাবেস হইলে তখন আমরা সেটাকে বলি হলো রিলেশনাল ডেটাবেস। একটু আগে তাহলে জেনারেলি কি ছিল, একটা টেবিল তথ্য নিয়ে তথ্য সংরক্ষণ করে থুয়ে দিয়েছে, একটা একটা করে অনেকগুলো টেবিল হতে পারে, সমস্যা নাই। কিন্তু রিলেশনাল হইলে তখন এদের ভিতর কি থাকবে, এদের ভিতর কোনো একটা কিছুর মাধ্যমে সম্পর্ক হবে, যেটা আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা পড়বো, যে কিভাবে টেবিলগুলোর ভিতরে সম্পর্ক হয়, এবং ওইখান থেকে 3 মার্ক 4 মার্কের প্রশ্ন আসে, যেটা আমরা সামনে পড়বো। এখানে শুধু একটা ধারণা পর্যন্তই এটা শেষ। এই যে তুমি ডেটাবেস সম্পর্কে জানলা, এই ধরনের ডেটাবেস তৈরি করা, এই ধরনের ডেটাবেসের ভিতরে ডেটা এন্ট্রি করা, তারপরে তথ্য খুঁজে বের করা, এরকম বিভিন্ন কাজের যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা সামনে ক্লাস করব এবং খুবই বিস্তারিত ক্লাস করব। তাই ওইটা নিয়ে আপাতত তোমার মাথা ব্যথা নেওয়ার দরকার নাই। এখন আমরা খুবই একটা সাধারণ ধারণা নিচ্ছি, প্রাথমিক ধারণা। এই পর্যন্তই তুমি আপাতত সীমাবদ্ধ থাকো, তারপর আমরা ওইটা আস্তে আস্তে যাব, ঠিক আছে? তো আমি তোমাকে এখন বলতে চাই যে ডেটাবেসটা তুমি একটু পড়লা, এটার হালকা সুবিধা অসুবিধা বলতে চাই, এবং এই সুবিধা অসুবিধা সম্পর্কে তুমি আস্তে আস্তে ক্লাস সাপেক্ষে তুমি আরো বিস্তারিত জানতে পারবে। তো হালকা করে যদি বলতে চাই তাহলে তুমি বলতে পারো এই ধরনের ডেটাবেস টেবিলের মাধ্যমে তুমি কি করতে পারো, বিপুল পরিমাণ তথ্যকে তুমি কি করতে পারো, খুব সহজে এবং সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারো, তাই তো? এছাড়াও তুমি কি করতে পারো, এই তথ্যগুলোকে তুমি খুব সুন্দর করে যে সাজাইতে পারছো, তার মানে এখান থেকে খুব সহজেই তুমি কোনো তথ্য খুঁজে বের করারও কি থাকবে, একটা সুবিধা এখানে আছে, ঠিক আছে? তারপরে তুমি বলতে পারো যে এই ধরনের টেবিলগুলো আমরা আমাদের ইচ্ছা মতো ভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে প্রেজেন্ট করতে পারি। তো আমরা ভবিষ্যতে যখন দেখব তখন আরো জানতে পারবা যে আমরা চাইলে যে কোনো ঘর অনুযায়ী, ধরো এজ অনুযায়ী, তোমার বয়স অনুযায়ী তুমি এখানে সাজাতে পারবা, যে ছোট থেকে বড় হয়ে সাজো বা বড় থেকে ছোট হয়ে সাজো। তুমি অ্যাড্রেসে বলতেছো এ থেকে জেড সিরিয়াল ভাবে সাজো। তো আমরা যেভাবে মন চাই এই ডেটাবেসগুলো সাজায় আমরা উপস্থাপনা করতে পারি। এটাও কিন্তু একটা খুব বড় একটা সুবিধার ভিতরে পড়ে। এবং মেইন সুবিধা যেটা, সেটা কিন্তু মানে সবই সুবিধা, কিন্তু মেইন আমরা যেটাকে একটু বলে থাকি সেটা হলো এই খোঁজ করা, তথ্য খোঁজ করা। বিপুল পরিমাণ তথ্য এখানে আছে, মনে করো হাজার হাজার মানুষের তথ্য আছে। আমরা কিন্তু শর্ত সাপেক্ষে বা বিশেষ নিয়মের মাধ্যমে আমরা ওইখান থেকে যে কোনো একটা ব্যক্তির তথ্য মনে করো তোমার দরকার, খুব সহজেই এই ধরনের ডেটাবেস থেকে ওই তথ্যটা খুঁজে বের করা যায়। এটা কিন্তু অনেক বড় সুবিধা, যেটা আমরা আরো পরে বা ভবিষ্যতে জানবো ইনশাআল্লাহ। এছাড়াও তোমার কি হয়, এখানে এই ডেটা এন্ট্রির সময় তোমার ডেটা ডুপ্লিকেশন যে ব্যাপারটা থাকে, ডুপ্লিকেশন বলতে বোঝায় কি যে একই ধরনের ডেটা বারবার ইনপুট করে ফেলা, বা একই ব্যক্তি বা একই বস্তু বা কোনো কিছু তথ্য তুমি ইনপুট করতেছো, এটা বারবার ইনপুট করতেছো, কারণ অনেক তথ্য ইনপুট করতেছো, তুমি হয়তো ক্যাচ করতে পারতেছো না। কিন্তু এই ধরনের তোমার ডেটাবেস সিস্টেমগুলো বা সফটওয়্যারগুলো তখন আমাদের এই ডুপ্লিকেশনে বাধা দেয় এবং আমাদের এই ডুপ্লিকেশন কমাইতে সহায়তা করে। তো এই ধরনের জিনিসগুলো তুমি সুবিধা হিসাবে বলতে পারো, ঠিক আছে? আর এরপর যদি তুমি অসুবিধা বলো, অসুবিধা কিন্তু তেমন কিছুই নাই। ডেটাবেসের অসুবিধা আমি তেমন কিছুই দেখি না। শুধু তুমি এটা বলতে পারো যে ডেটাবেস মেইনটেনের জন্য একটা দক্ষ লোকের দরকার পড়ে, মানে দক্ষ লোক বা টিমের দরকার পড়ে ডেটাবেস হ্যান্ডেল করার জন্য। এটা একটা তুমি অসুবিধা বলতে পারো। আর বলতে পারো যে যদি ডেটাবেস কোনো কারণে হ্যাক হয়ে যায়, এটা কিন্তু একটা বড় অসুবিধা, যে যদি আমাদের ডেটাবেসের ভিতরে সিকিউরিটির কোনো সমস্যা থাকে, তাহলে যদি ডেটাবেস হ্যাক হয়ে যায়, এটা কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় সমস্যা সৃষ্টি করবে। আমি তোমাকে কলেজের কথা বলতেছি, তোমার যে এখানে কলেজের ডেটাবেসের কথা, তো কলেজের ডেটাবেসে আহামরি আর কি কত ইনফরমেশন থাকবে, কিন্তু চিন্তা করে দেখো যদি একটা ব্যাংকের ডেটাবেস হ্যাক হয়ে যায়, তাহলে কি পরিমাণ ইনফরমেশন সেখানে আছে। যদি একটা তোমার আইডি কার্ডের তালিকার ডেটাবেস হ্যাক হয়ে যায়, তাহলে কি পরিমাণ ইনফরমেশন সেখানে আছে, এগুলো দিয়ে কত রকমের ক্রাইম হতে পারে,
বা ব্যাংকে মানুষের অর্থ সম্পর্কিত কত কিছু হয়ে যেতে পারে। তার মানে যদি কোনো কারণে এই ডেটাবেজে নিরাপত্তাজনিত কোনো সমস্যা থাকে তাহলে এটা হ্যাক হয়ে গেলে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। তো এই জিনিসগুলো তুমি একটু অসুবিধাতে বলতে পারো। এখন আমরা যে টপিকটা সম্পর্কে পড়বো এটা হলো আমার এই ক্লাসের সবচাইতে ইম্পর্টেন্ট টপিক। ভালো করে এটা শুনো এবং এই টপিকটা খুব ভালোভাবে মাথায় নিতে হবে। সেটা কি? সেটা হলো ডেটাবেজের বিভিন্ন উপাদান। সবচাইতে ইম্পর্টেন্ট টপিক এই ক্লাসের, এবং শুধুমাত্র যে এই ক্লাসের ইম্পর্টেন্ট টপিক তা না, ভবিষ্যতে যখন আমরা 3-4 মার্কের প্রশ্নগুলো পড়বো বা বিবৃতিমূলক জিনিসগুলো পড়বো ওইখানেও কিন্তু এই টপিকের অনেক কিছুই, যেমন ফিল্ড, রেকর্ড, এই টাইপের কথাগুলো ওইখানে ব্যবহার হবে। এখন তুমি যদি এটা সম্পর্কে ভালোভাবে নাই জানো তাহলে কিন্তু তুমি ভবিষ্যতে যে বড় বড় টপিকগুলোর ব্যাখ্যা লিখবা বা ব্যাখ্যা করবা ওই সময় কিন্তু তুমি একটু বিপদে পড়ে যাবা। তাহলে অবশ্যই এই টপিকটা খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবং আরও মজার ব্যাপার হলো এই যে ফিল্ড আর রেকর্ড, এই দুইটা থেকে সাধারণত প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। ঠিক আছে, একটু খেয়াল করে ভালো মতো শুনতে হবে। আর যদি উপরের দিকে তাকায় দেখো, আমরা কিন্তু উপরে সবকিছু শেষ করে আসছি। যেমন ডেটা কি শেষ করছি, ইনফরমেশন কি শেষ হয়ে গেছে, ডেটা ও ইনফরমেশনের পার্থক্য শেষ করছি, ডেটাবেস কি পড়ছি, ডেটাবেজের সুবিধা অসুবিধা পড়ছি, ডেটাবেজের প্রকারভেদ পড়ছি, এবার ফাইনালি এখানে আছে এবং আর অল্প কিছু টপিক বাকি আছে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি এই টপিকটা। তাহলে ডেটাবেজের বিভিন্ন উপাদান। তোমাকে যদি বলে যে একটা ডেটাবেস, তাহলে আমরা ডেটাবেস নিয়ে যে বলতেছি, তাহলে বারবার তোমাকে যদি বলে একটা ডেটাবেজের বিভিন্ন কি কি উপাদান আছে, তাহলে তোমাদের ম্যাক্সিমাম রাইটারের বই সাপেক্ষে এখানে বলা হয় 4টা। তাহলে তোমাকে সহজ কথা যদি বলে ডেটাবেজের উপাদানগুলো কি কি, তাহলে আমরা বলবো 4টা উপাদান আছে। কি কি আছে? ডেটা থাকে, ফিল্ড থাকে, রেকর্ড থাকে আর ডেটা টেবিল থাকে। ওকে, তাহলে একটা ডেটাবেজের ভিতরে মূল উপাদান কয়টা? 4টা। ডেটা, ফিল্ড, রেকর্ড, ডেটা টেবিল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই 4টা জিনিসই ভালো মতো শিখে নিব। তবে আমি তোমাকে ফার্স্টে একটা জিনিস, বাইরের একটা জিনিস বলে রাখতে চাই, ওটা তুমি তোমার জন্য জানলে ভালো, তোমার জন্যই ভালো। এই জন্য যেমন এই টেবিলটা দেখো, একটা নাম আছে, সেটা হলো স্টুডেন্ট। ঠিক আছে, এখানে স্টুডেন্টের ইনফরমেশন রাখছি বলে টেবিলটার নাম আমি স্টুডেন্ট দিচ্ছি। তুমি কিন্তু অন্য কিছু দিতে পারো, তবে আমরা চেষ্টা করি একটা ডেটাবেজের বা একটা টেবিলের নামটা যাদের তথ্য আছে বা যে জিনিসের তথ্য আছে তার উপর নির্ভর করে নামটা দিতে, এটা ভালো দেখায়। ঠিক আছে, তাহলে এখানে যদি তোমার কর্মচারীরা থাকতো তাহলে আমরা এমপ্লয় ইনফরমেশন দিতাম বা এমপ্লয় দিয়ে রাখতাম এটার নামটা। তাহলে এই যে টেবিলের একটা নাম, তাহলে এই যে টেবিলের একটা নাম যে দিয়েছি, এই নামটাকে বলা হয় কি জানো? এই নামটাকে বলা হয় হলো, ভালো করে বুঝো, এই নামটাকে বলে হলো তোমার এনটিটি। ভালো করে মনে রেখো, এনটিটি, টি। তো এই যে এনটিটি, তাহলে এনটিটিটা হলো কি? একটা তোমার ডেটা টেবিলের মূল নামটা। ঠিক আছে, এটা তোমাকে শুধু জানার জন্য বললাম, কারণ এটাও মাঝে মাঝে 1 মার্কের প্রশ্নে চলে আসে বা এটারও ছোট কিছু কাজ সামনে আছে যেটা আমরা জানবো। ঠিক আছে, তাহলে এটা আমরা জানলাম। এইবার আমরা আসি এইখানে আমাদের মূল টপিক যেটা, এই যে ডেটা টেবিলটা, ওর ভিতরে মূল উপাদান 4টা। সবার প্রথমে আমরা জানবো হলো ফিল্ড সম্পর্কে, যদিও আগে এটা বলা দরকার ছিল, কিন্তু ফিল্ড বলে তারপরে অন্যগুলো বললে সুবিধা হয় বুঝাইতে। এক কথায় তুমি যদি বলো ফিল্ডটা কি, সেটা হলো কলামগুলা। এক কথায় কি বলছি? ফিল্ড কাকে বলে? ফিল্ড হলো ডেটাবেজের কলাম। এই যে কলাম, তুমি যে কলাম দেখতেছো, স্তম্ভর মতো দেখতেছো, এগুলো হলো এক একটা ফিল্ড। ঠিক আছে, তাহলে যে আইডি, তুমি ভালো করে বুঝো, একবারে সুন্দর করে বুঝাই দিতেছি। এই যে আইডি, এই যে আইডি পুরাটা হলো একটা ফিল্ড। ঠিক আছে, নেম পুরাটা হলো একটা ফিল্ড। কলাম লম্বালম্বি ভাবে যেটা থাকে, ঠিক আছে, স্তম্ভের মতো যেটা থাকে, ওইটাই হলো ফিল্ড। তাহলে আমাদের এখানে তোমার এই যে আইডি, এটা পুরোটা একটা ফিল্ড, নেম পুরোটা একটা ফিল্ড, জেন্ডার পুরোটা একটা ফিল্ড, তারপরে এজ তোমার একটা ফিল্ড। তাহলে এই যে কলাম টাইপের যে জিনিসগুলো যাচ্ছে, এরাই হলো আমার কি? এরাই হলো আমার ফিল্ড। তাহলে এখানেও আছে, আর এটার জায়গা নেই তাই দিলাম না। ঠিক আছে, তাহলে আমার ফিল্ডটা কোন দিকে বরাবর চায়? আমার কলাম বরাবর চায়। এবং ফিল্ডের কি থাকে? একটা নাম থাকে। ফিল্ডের কি থাকে? একটা নাম থাকে। যেমন প্রথম ফিল্ড যেটা আমার, এই যে প্রথম ফিল্ডটা, এটার নামটা কি? আইডি। এবার ফিল্ডের বৈশিষ্ট্য আছে স্যার, ভালো করে বুঝো। ফিল্ডের বৈশিষ্ট্য হলো যে একটা ফিল্ডের ভিতরে একই রকমের সকল ডেটা থাকবে। যেমন আমার প্রথম যে ফিল্ডটার কথা বলতেছি সেটা হলো আমার আইডি, এবং এই আইডির ভিতরে এই যে লম্বালম্বিতে সবগুলো কিন্তু আইডি বসছে। এই আইডির ভিতরে লম্বালম্বিতে সবগুলো কি বসছে? আইডি বসছে বা নাম্বার টাইপের জিনিসই বসছে। এখানে কিন্তু কোনো লেখা বা কারো নাম, কোনো টাকা পয়সা কিন্তু বসে নাই। আবার তুমি যেখানে বলতেছো হলো এজ, বয়স, এখানে কিন্তু তুমি এই ফিল্ডে যদি যাও তাহলে সবগুলো কিন্তু বয়সই বসতেছে। আবার তুমি যদি বলো অ্যাড্রেস, তাহলে এই ফিল্ডে যদি যাও সবগুলো কিন্তু কি এখানে অ্যাড্রেসই থাকে। তার মানে সহজ কথা হলো একটা ফিল্ডের ভিতরে সব সময়
একই ধরনের ডেটা থাকে। তাহলে এই যে তোমার ফিল্ডের কথাটা আমি বললাম, ফিল্ডে তাহলে কি থাকে, একটা নাম থাকে, এটা হলো ফিল্ড নেম। তাহলে এটা এই ফিল্ডের নেমটা কি, ফি। এই ফিল্ডের নেমটা কি, অ্যাড্রেস। এই ফিল্ডের নেমটা কি, এজ। তাহলে এরকম করে প্রত্যেকটা ফিল্ডের একটা নাম আছে, যেমন এটার নাম হলো জেন্ডার, এই ফিল্ডের নাম হলো নেম, এই ফিল্ডের নাম হলো আইডি। ঠিক আছে, নেম ফিল্ডের কথা যদি বলো, এটার ভিতরে শুধু নামই থাকবে, শুধু নামই থাকবে, সবগুলো কি থাকবে, নাম, সবগুলোই কি নাম, মানে সবগুলো ডেটাই এখানে নাম হবে। সহজ কথা বুঝে আসছে? তার মানে সবচেয়ে বড় যেই আমরা বৈশিষ্ট্যের কথা বললাম কার, ফিল্ডের, সেটা হলো ফিল্ডের ভিতরে সবসময় একই জাতীয় ডেটাগুলা থাকে। ভালো করে বুঝে আসছে এটা? আচ্ছা, এই যে ফিল্ডের যে নাম থাকে এটাকে আমরা ফিল্ড নেম বলি, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাকে অ্যাট্রিবিউটও বলে থাকি। ওয়ার্ডটা একটু মাথায় রাখো, আমরা কিছু কিছু ক্ষেত্রে এটাকে অ্যাট্রিবিউটও বলে থাকি। তাহলে ফিল্ড, এটা হলো ফিল্ড নেম নর্মালি, যেমন আইডি একটা ফিল্ড নেম, নেম একটা ফিল্ড নেম, জেন্ডার একটা ফিল্ড নেম, এজ একটা ফিল্ড নেম, অ্যাড্রেস একটা ফিল্ড নেম, ফি একটা ফিল্ড নেম, আরও থাকতে পারে, কিন্তু নর্মালি আমরা এটাকে কি বলি, নর্মালি আমরা এটাকে যদি প্রয়োজন সাপেক্ষে কিছু কিছু জায়গায় অ্যাট্রিবিউট বলে থাকি। একটু শব্দটা মনে রাখো। তাহলে আমরা এখানে শিখলাম কি, যে এই জিনিসগুলো হলো কি, এই জিনিসগুলা যেটা কলাম বরাবর আছে সেই জিনিসগুলোকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি আমরা কি, ফিল্ড। ওকে, আচ্ছা, তাহলে ফিল্ড চলে গেল। তাহলে এরপরে আসতেছে হলো তোমার রেকর্ড কি। ভালো করে বুঝো, এরপরে আসতেছে কি, রেকর্ড কি। তাহলে আমি রেকর্ডটা সম্পর্কে একটু বলি, নাকি আগে কোনটা বলবো, ডেটা বলবো? তাহলে ডেটা তো একটু আগে বলছি। এই যে ফিল্ডের ভিতরে, এই যে ফিল্ড নেমের পরে যে জায়গাগুলো আছে, এইখানে যারা বসছে, যে এক একটা ঘরকে আমরা এখানে সেল বলতে পারি। হ্যাঁ, এক একটা ঘরকে একটা সেল বলতে পারি। তাহলে এই যে এক একটা সেলের যে ভ্যালুগুলো আছে, এই যে ভ্যালুগুলো আছে, এরাই হলো কি, ডেটা। তাহলে কি বললাম, ডেটা কি, ডেটা কিন্তু ফিল্ড পড়ানোর সময় আমি একটু করে বলছি, কিন্তু আগে বলছি কেন, কারণ আমার যাতে তোমাকে একটু বুঝাইতে সুবিধা হয়। তাহলে দেখো, এই ফিল্ডের ভিতরে ভালো করে বুঝো, ফিল্ডের ভিতরে বা ফিল্ডের মধ্যে যে সেলগুলো আছে, সেই সেলগুলোর মধ্যে যে ভ্যালুটা বসে তাকে বলা হয় ডেটা। এখানে আইডির তোমার ধরো 102টা কি, এই যে 101, 102, এটা কি, এটা হলো আইডির একটা ডেটা। ঠিক আছে, বা ভ্যালু। বা তুমি বলতে পারো যে তোমার এখানে ধরো যে ইতি হলো নেম নামের ফিল্ডের একটা ডেটা অথবা একটা ভ্যালু তুমি বলতে পারো। বা তুমি এখান থেকে বলতে পারো যে 19 কি, এখানে এই 19টা কি, তোমাকে কেউ ধরে বললো, এই টেবিলটা তোমার সামনে দিয়ে স্যার তোমাকে বললো এই 19টা কি বলো, তাহলে 19টা হলো একটা ডেটা। কার ডেটা? এটা হলো এজ নামের আমাদের যে ফিল্ড আছে তার একটা ডেটা বা তার একটা ভ্যালু। তাহলে সহজ কথা হলো, এখানে প্রত্যেকটা সেলের ভিতরে যে ভ্যালুগুলো আছে প্রত্যেকটাই হলো একটা একটা করে আমার ডেটা। তাহলে কেউ যদি তোমাকে আস্ক করে যে এখানে কয়টা ডেটা আছে, কেউ যদি তোমাকে বলে এখানে কয়টা ডেটা আছে, সেটা আমরা কিভাবে বের করব? সেটা হলো আমরা এই যে এই নামটা বাদ দিয়ে, কারণ এটা তোমার ডেটা না, এটা হলো ফিল্ডের নেম। ঠিক আছে, এই ঘরটা বাদ দিয়ে আমরা এই দিক থেকে রো গুনবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর কলাম গুনবো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে 6টা কি আছে, 6টা কলাম আছে, আর 6টা কি আছে, রো আছে। প্রথমটাকে ধরবো না, ঠিক আছে। তাহলে তুমি এখানে 6 ইন্টু 6, ঠিক আছে। তাহলে আমার এখানে কাজ কি, কলাম ইন্টু রো, এই দুইটাকে যদি গুণ করো তাহলে এখানে টোটাল কয়টা ডেটা আছে ওটা তুমি বের করতে পারবে। তার মানে কয়টা আছে, 36টা। এখানে 36টা ডেটা আছে। যেমন এটা একটা ডেটা, একটা, এটা একটা, 2টা 3টা 4টা 5টা 6টা, এরকম করে গুনলে টোটাল কয়টা পাবা, 36টা পাবা। এটা একটা এমসিকিউর জন্য জাস্ট বললাম, ঠিক আছে। তাহলে এটা ডেটা নিয়ে এত মারামারি কিছু নাই, আমরা মেইনলি যেটা শিখবো সেটা হলো রেকর্ডটা কি, ভালো করে বুঝো। এবার আসতেছি আমরা কিসে, রেকর্ডে। রেকর্ড মানে রো। আচ্ছা, তাহলে সহজে মনে করে রাখার জন্য তুমি বলতে পারো ফিল্ডকে তুমি সহজে যদি মনে করো যে মনে রাখতেছো কি দিয়ে, এফ দিয়ে মনে করো, ঠিক আছে। ফিল্ড বলতে তুমি এফ মনে রাখলা, যেহেতু ফিল্ডের স্পেলিং এ FIELD ফিল্ড এফ আসে। হ্যাঁ, তাহলে তুমি বললা যে ফিল্ড মানে হলো তোমার মেইনলি কি বলছি, তুমি বলবা হলো কলাম, এফসি সহজে মনে রাখবা। হ্যাঁ, আর আরেকটা আমাদের কি আছে, আরেকটা হলো আমাদের কি, রেকর্ড। সহজে একটু খেয়াল রাখো, আরেকটা জিনিস আমরা পড়তেছি যেটা এখন পড়বো সেটা হলো রেকর্ড, ঠিক আছে। রেকর্ডটাকে আমরা সহজে কি দিয়ে মনে রাখবো, রেকর্ড মানে হলো রো, ঠিক আছে। ভালো করে বুঝো, রেকর্ডের আর এবং এটার মানে হলো রো, রো রো রো
ঠিক আছে, রো, এই বরাবরকে আমরা রো বলি। তাহলে রেকর্ডটা কি? রেকর্ডটা হলো আমার এই বরাবরের রো বা সারি। ভালো করে মনে রাখো, ঠিক আছে? তাহলে আমাদের রেকর্ড কোনটা এবার ভালো করে বুঝো, ভালো করে বুঝো। তাহলে রেকর্ডটা কি দেখো, রেকর্ডটা হলো আমার এই বরাবর রো গুলাকে বলে হলো রেকর্ড। একটা টেবিল দিয়ে তোমাকে এমসিকিউতে বলবে যে এখানে কয়টা রেকর্ড আছে, তুমি দেখবা যে যে কয়টা রো আছে ডেটা, মানে ডেটার ভিত্তিতে আমরা এটা আবার ধরবো না, এটাকে ধরে বসবো না, এটা হলো আমার কি ফিল্ড নেম ছিল, ওটা আবার ধরে বসবো না, ঠিক আছে? ডেটার ভিত্তিতে যে কয়টা কি আছে রো আছে, রেকর্ড হলো সে কয়টা। রেকর্ড কি? রেকর্ড হলো ততোধিক ফিল্ডের ডেটার সমষ্টি। ভালো করে বুঝছো, এই যে ফিল্ড চিন্তা করে দেখো, এই একটা রোর ভিতরে আছে হলো 101 আলী, মেল, বয়স হলো 18, অ্যাড্রেস হলো ঢাকা এবং ফি হলো 1200। ভালো করে বুঝছো। তাহলে এই যে একটা রেকর্ডের কথা আমি বললাম, একটা রেকর্ড মানে কি বলছি, একটা রোতে যা আছে টোটালটাই হলো একটা রেকর্ড বা একজন ব্যক্তির রেকর্ড, ঠিক আছে? বা একটা জিনিসের রেকর্ড, সবসময় যে ব্যক্তি হবে তা না, অন্য কিছু হতে পারে। তাহলে সহজ কথাই হলো আমার রেকর্ড হলো রো বরাবর যাবে, রেকর্ডটা আমার কি যাবে, রো বরাবর যাবে, এটা লিখে দিই, রো বরাবর যাবে। হ্যাঁ, তাহলে রো বরাবর যে গেল, এই যে রো বরাবর যে গেল, তো এই রো বরাবর টোটাল তথ্যটা মিলে একসাথে, টোটালটা একসাথে মিলে হবে একটা রেকর্ড। কথা বুঝে আসছে? এই টোটালটা, এই যে টোটাল জিনিসটা যে আছে, এই টোটালটা মিলে একটা রেকর্ড। তাহলে এরপরে এবার এই টোটালটা মিলে আরেকটা রেকর্ড, তারপরেরটা টোটালটা মিলে আরেকটা রেকর্ড। তাহলে কয়টা রেকর্ড আছে এই টেবিলের ভিতরে? 6টা রেকর্ড আছে। ভালো করে বুঝছো। এখন রেকর্ডটা তাহলে কি বলছি, রেকর্ডটা হলো ততোধিক ফিল্ডের ডেটার সমষ্টি। কেন? কারণ তাকায় দেখো, একটা রেকর্ড আমি যখন বের করছি, আমি বললাম যে এটা একটা রেকর্ড, এখানে কয়টা ফিল্ডের ডেটা আছে? একটা ফিল্ড, এই যে এটার, 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 কারণ ওরা ফিল্ড আগে বলছি। তাহলে 6টা ফিল্ডের কি আছে আমার ডেটা আছে, এবং সবাই মিলে আমার রেকর্ড হয়েছে কয়টা? একটা। এবার রেকর্ডের মাধ্যমে আমরা ভালো একটা ধারণা পাই ব্যক্তি বা বস্তু যেটা সম্পর্কে এই টেবিলটা আছে তাদের সম্পর্কে। যেমন এই রেকর্ডটার মাধ্যমে আমরা এই যে আলী, আলীর রোল 1, সে একটা ছেলে, তার বয়স 18, সে ঢাকায় থাকে এবং তার ফি হলো 1200 টাকা। তাহলে তার সকল তথ্য আমরা পেয়ে গেছি না? তার মানে রেকর্ডটা আসলে কি করে, রেকর্ডটা মানে সকল ফিল্ডের যেই তথ্যগুলো আছে সেটা মিলায় একটা পরিপূর্ণ তথ্য প্রকাশ করে কি সম্পর্কে? ওই ব্যক্তি বা বস্তু সম্পর্কে, ঠিক আছে? তাহলে রেকর্ডটা তুমি, এই যে তুমি ধরো এই ইতির রেকর্ডটা কি, তুমি যদি বলো ইতির রেকর্ডটা কি, তাহলে ইতি ও একটা তোমার ও হলো 103 ওর রোল, তারপরে ও হলো ফিমেল মানে মেয়ে, ওর বয়স হলো 18, বরিশাল ওর অ্যাড্রেস এবং ফি হলো 1200 টাকা। তাহলে এই যে তুমি এই যে তোমার রেকর্ডটা নিলা, এই রেকর্ডের মাধ্যমে কিন্তু তুমি যে ইতি বা 103 যে রোলটা আছে এই স্টুডেন্টের কিন্তু সকল তথ্য তুমি পেয়ে গেলা। তার মানে রেকর্ডে কি হয়, রেকর্ডের মাধ্যমে একটা ব্যক্তি বা বস্তু যার সম্পর্কে তোমার এখানে লেখা হয়েছে বা আমরা তথ্যগুলো রাখছি, ডেটাগুলো রাখছি, তার সকল তথ্য আমরা একবারে সুন্দরভাবে কি করতে পারি, একটা বোধগম্যভাবে একটা ফলাফল পাই, ঠিক আছে? তাহলে রেকর্ডটা হলো রো বরাবর টোটাল সেট, আর ফিল্ড হলো কলাম বরাবর, ঠিক আছে? রেকর্ডের ভিতরে বিভিন্ন ফিল্ডের কি থাকে, বিভিন্ন ফিল্ডের ডেটা থাকে, ঠিক আছে? রেকর্ডের ভিতরে আরো যদি আমি ঘর রাখি ওগুলোও থাকবে। কথা বুঝে আসছে? আর ফিল্ডের ভিতরে একই জাতীয় ডেটা থাকে, যেমন নেম, ওর ভিতরে যা আছে সবই হলো নেম। কিন্তু একটা রেকর্ড তুমি ধরো, ওর ভিতরে কিন্তু বিভিন্ন ফিল্ডের জিনিস আছে, বিভিন্ন রকমের, কোনোটা রোল, কোনোটা নাম, কোনোটা জেন্ডার, কোনোটা টাকা পয়সা থাকতে পারে, কোনোটা ডেট থাকতে পারে, কোনোটা অন্য কিছু থাকতে পারে, এনিথিং থাকতে পারে, ঠিক আছে? তার মানে রেকর্ডের ভিতরে বিভিন্ন রকম ফিল্ডের তথ্য থাকে, কিন্তু একটা ফিল্ডের ভিতরে একই রকমের তথ্যগুলো থাকে বা ডেটাগুলো থাকে, ঠিক আছে? আমরা এখানে তথ্য বলে ফেলছি, এখানে ডেটা হবে, ঠিক আছে? একটা ফিল্ডের ভিতরে একই রকমের ডেটাগুলো থাকে। কথা বুঝে আসছে? তাহলে আমাদের এখানে কাজটা হচ্ছে কি, তাহলে ফাইনালি আমি তোমাকে কি বুঝালাম, ফিল্ড এবং এই রেকর্ডটা তোমাকে আমি বুঝাইলাম। এখন পার্থক্য তুমি কি লিখবা? তাহলে ফিল্ড আর রেকর্ডের যে পার্থক্য, প্রথম পার্থক্য লিখবা যে ফিল্ড বলতে ডেটা টেবিলের কলামকে বোঝায়, আর রেকর্ড বলতে ডেটা টেবিলের রোকে বা সারিকে বোঝায়। একটা পার্থক্য শেষ। দ্বিতীয় পার্থক্যে তুমি বলবা যে এক একটা ফিল্ডে
একই জাতীয় ডেটা থাকে। যেমন আইডি ফিল্ডে সবগুলোই কি আইডি, নেম ফিল্ডে সবগুলোই কি নেম। তাহলে একটা ফিল্ডের ভিতরে একই জাতীয় কি থাকে ডেটা থাকে। আর রেকর্ডের মধ্যে ততোধিক আপনার টাইপের কি থাকে ডেটা থাকে। একটা রেকর্ডের ভিতরে ততোধিক টাইপের তোমার কি থাকবে ডেটা থাকবে, যেগুলো আমার কি ততোধিক ফিল্ড থেকে নেওয়া অংশ। ঠিক আছে, তাহলে দুইটা পার্থক্য গেল। এরপর 3 নম্বরে তুমি যেটা বলতে পারো সেটা হলো যে পার্থক্যের ভিতরে ফিল্ড দ্বারা কিন্তু আমরা কি করতে পারি না, কোনো পরিপূর্ণ ধারণা বা পরিপূর্ণ কোনো তথ্য আমরা পাই না ফিল্ডের মাধ্যমে। কেন? তুমি ধরো যে কোনো একটা জিনিস ধরো, যেমন জেন্ডার ধরলা, জেন্ডারের ভিতরে তোমার এই ফিল্ডের ভিতরে কি আছে, মেল ফিমেল, ফিমেল মেল, মেল ফিমেল। তো এইটা দেখে কিন্তু তুমি কিছুই বুঝতেছো না, ছেলে ছেলে মেয়ে মেয়ে এরকম কোনো কিছু লেখা আছে। তাহলে এখান থেকে কিন্তু আহামরি কোনো আমরা তথ্য পাচ্ছি না। তাহলে ফিল্ডে কি হয়, আমাদের ফিল্ডের মাধ্যমে আমরা পরিপূর্ণ বোধগম্য কোনো তথ্য পাই না। কিন্তু রেকর্ডে তুমি তাকায় যদি ধরো, যেমন এটাই ধরলাম, তাহলে এখানে বলতেছি ওর একটা লোকের বা কারো আইডি হলো 104, তার নাম তোমার লিমন, সে হলো ছেলে, তার বয়স 19, সে সিলেটে থাকে এবং তার ফি হলো 1200 টাকা। তাহলে চিন্তা করো, একটা রেকর্ড যখন আমরা বলতেছি তখন আমরা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে একবারে পরিপূর্ণ ধারণা পেয়ে যাই। আচ্ছা, এর পরবর্তী টপিকটা কি দেখো, এর পরবর্তী টপিকটা হলো তোমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা DBMS। এটা হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের শর্ট ফর্ম। ঠিক আছে, এর ধারণা নিব আমরা একটা হালকা। ডিবিএমএসটা কি ভালো করে বুঝছো, এখানে বলছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, তাহলে এতক্ষণ আমরা একটু আগে পর্যন্ত বলছি হলো ডেটাবেস বলে কথাগুলো বলছি। এখন তোমাকে বুঝতে হবে কম্পিউটারে এই যে ডেটাবেস নিয়ে আমরা কাজ করব, তাহলে কম্পিউটারের ভিতরে এমন কোনো প্রোগ্রামের সমষ্টি আছে বা এমন কোনো সফটওয়্যার আছে যে সফটওয়্যারটা আমাদেরকে এই ধরনের ডেটাবেস তৈরি করা, ওটার ভিতরে তথ্য ইনপুট করা, সার্চ করা, বিভিন্ন রকম কাজ করতে সহায়তা করবে অবশ্যই। তাহলে এমন কিছু তো কম্পিউটারে আছে। তাহলে এই যে কম্পিউটারের ভিতরে যে সফটওয়্যারটা আছে বা প্রোগ্রামের সেটটা আছে, সেটাকেই আমরা বলি হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ যে এই ডেটাবেসগুলোকে ম্যানেজমেন্ট করে। ঠিক আছে, তাহলে তুমি সংজ্ঞাটা দেখো, তাহলে সংজ্ঞাটা পড়লে তুমি ভালো মতো বুঝতে পারবা। তাহলে ডিবিএমএসটা কি, তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস হলো পরস্পর সম্পর্কযুক্ত তথ্য পর্যালোচনা করার জন্য অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে তৈরি এমন একটি সফটওয়্যার যা ডেটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হয়। তাহলে তুমি এখন নিজেই বুঝতে পারতেছো যে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, সেটা হলো পরস্পর সম্পর্কযুক্ত তোমার তথ্যগুলো পর্যালোচনা করার জন্য তোমার কি করে, এমন একটা তোমার প্রোগ্রামের মানে অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে তৈরি এমন একটা সফটওয়্যার যেটা কি করে ডেটাবেস তৈরি, ডেটাবেস পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ, পরিচালনার কাজে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সহজ করে তোমাকে আমি বুঝাই দিলাম। এই সংজ্ঞাটাও কিন্তু পরীক্ষা আসে প্রায় সময়। এখন আমরা তাহলে জানবো যে কোন কোন ধরনের সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি এই ধরনের তোমার ডেটাবেস তৈরি এবং হ্যান্ডেল করার জন্য। কয়েকটা সফটওয়্যারের নাম জানবো, তার কারণটা হলো এমসিকিউতে এগুলো কিন্তু চলে আসে। তো কয়েকটি ডিবিএমএস সফটওয়্যার হলো, দেখো MySQL, ওরাকল, মাইক্রোসফট এক্সেস, SQLite, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, এটিসি। এছাড়াও আরও একটা সফটওয়্যার আছে যেগুলো দিয়েও সহজভাবে এই ডেটাবেসের কাজগুলো করা যায়। তো এইটুকু একটু ভালোভাবে মনে রাখতে হবে। এরপরে এখন আমরা দুটো টপিক যেটা পড়বো, এগুলো খুবই লেস ইম্পর্টেন্ট। এর পরবর্তী ক্লাস থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বো আমরা, যেগুলো সরাসরি পরীক্ষায় চলে আসে। তো এটা পড়ে আমরা আজকে ক্লাসটা শেষ করব। দেখো এখানে কি বলছি, তো ডিবিএমএস এর কিছু প্রাথমিক কাজ বা তুমি বলতে পারো ডিবিএমএস বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু সুবিধা। এই প্রাথমিক কাজ আর সুবিধাটা একই ক্যাটাগরির এবং অসুবিধাটা আমরা আলাদা করে একটু বলবো। ঠিক আছে, তাহলে এইটার কাজগুলো বা প্রাথমিক কাজগুলো বা সুবিধাগুলো তুমি কিন্তু এখানেই দেখে ফেলছো যে আমাদের ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান যে কাজগুলো আছে সেটা হলো তোমার ডেটাবেস তৈরি করা, তারপরে তোমার কি আছে তথ্য সংরক্ষণ করা, তারপর নিয়ন্ত্রণ করা এবং পরিচালনা করা। এটাই হলো ওর প্রধান কাজ। এছাড়াও তুমি বলতে পারো যে ডেটা এন্ট্রির কাজ করে, তারপরে তোমার ডেটাবেসের ভিতরে বিপুল পরিমাণ ডেটা থেকে ওই শর্ত সাপেক্ষে তথ্য খুঁজে বের করতে সহায়তা করে, তারপরে যে ডুপ্লিকেশন কমায়, ডেটা ডুপ্লিকেশন কমায়, তারপরে তোমার অপ্রয়োজনীয় ডেটাগুলো ডিলিট করতে সহায়তা করে, তারপরে তুমি বলতে পারো যে ডেটার ব্যাকআপ, ডেটার সিকিউরিটি দিতে সহায়তা করে। এই জিনিসগুলো তুমি বলতে পারো যে ডিবিএমএস এর সাধারণ কাজ। আরও অনেক আছে টুকটাক, যেগুলো তুমি এমনি পরে বুঝতে পারবা সামনে ক্লাস সাপেক্ষে। পরে তুমি যদি অসুবিধা নিয়ে দু একটা কথা বলতে চাও, এটা কিন্তু আগের অসুবিধাগুলো চলে আসতেছে যে এই ধরনের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এখন তো আরও সফটওয়্যারটার কথা বলতেছি। তাহলে সলিড যেটা বলবো যে এটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের দক্ষ জনবলের দরকার পড়ে। তারপরে তুমি বলতে পারো যে হ্যাকার কর্তৃক কোনোভাবে বা ভাইরাস কর্তৃক কোনোভাবে যদি কোনো ডেটাবেস
সফটওয়্যার বা ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার যদি আক্রান্ত হয় তাহলে আমাদের সকল ডেটাগুলা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। এরপরে এটা কি করে, মেমোরিতে প্রচুর পরিমাণে জায়গা দখল করে। এই টুকটাক জিনিসগুলো তুমি এখানে বলতে পারো, খুবই লেস ইম্পর্টেন্ট, তারপরেও তুমি এখানে বলতে পারো। আচ্ছা, এরপরে যে টপিকটা আছে দেখো, সেটা হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর ব্যবহার ক্ষেত্রসমূহ। তাহলে সহজ কথায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোন কোন সেক্টরে ব্যবহার করা হয় আমাদের। তো তুমি নিজেই বুঝতে পারতেছো যে এমন কোনো সেক্টর তো নাই যেখানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার হয় না, ঠিক আছে? তাহলে অনেক আছে, বিপুল পরিমাণ আছে। আমি অল্প কিছু উদাহরণ তোমাকে এখানে লিস্ট আকারে দিয়ে দিচ্ছি, তুমি ওখান থেকে কয়েকটা প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করতে পারো, ঠিক আছে? তাহলে দেখো আমি এখানে কি বলছি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর ব্যবহার ক্ষেত্রসমূহ। এক নম্বরে বলছি হলো তথ্য ব্যবস্থাপনায়, তারপরে ব্যাংকিং সেক্টরে, তারপরে তোমার বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়, তারপর শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়, উৎপাদন ব্যবস্থাপনায় ব্যবহার করা হয়, মানব সম্পদ ব্যবস্থাপনায় ব্যবহার করা হয়, ওয়েব বেসড সার্ভিস মানে ওয়েবসাইট ভিত্তিক যে সার্ভিসগুলো আছে ওইখানেও ব্যবহার করা হয়, তারপরে তোমার আছে টেলিকমিউনিকেশন যেই সার্ভিসগুলো আছে ওইখানে ব্যবহার করা হয়, তারপরে আছে এয়ারলাইন্স বা তোমার এয়ারপোর্টের যেই ব্যবস্থাপনা আছে ওইখানেও ব্যবহার করা হয়, তারপরে তোমার আছে হলো স্বাস্থ্যসেবা ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আরও অনেক ব্যবহার ক্ষেত্র আছে, তুমি চাইলে আর সংযোগ করতে পারো। যেহেতু লেস ইম্পর্টেন্ট আমি এটা নিয়ে আর আগাইলাম না। তাহলে এই ছিল আজকের ক্লাসে, এবং এই আজকের ক্লাসের মাধ্যমে তুমি কিন্তু আমাদের অধ্যায়ের মূল যে কনসেপ্টটা আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা লাভ করলে, এবং এখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। কিন্তু মজার ব্যাপার হলো আগামী ক্লাস থেকে আমরা এমন টপিক পড়তে যাচ্ছি যেগুলো পরীক্ষায় অহরহ আসে, অর্থাৎ সরাসরি পরীক্ষায় চলে আসে। তাহলে আগামী ক্লাসগুলো কিন্তু আরও সুপার ইম্পর্টেন্ট। ইনশাআল্লাহ আগামী ক্লাসগুলো তুমি আমার সাথে থাকবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।